গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। গত দিনের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরীর হোটেল থেকে বেরোনোর পর আমাদের যাত্রাপথ ঠিক কীরকম ছিল। তবে সমস্তটা কিন্তু ওই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয়নি। আমি আপনাদের গতদিন যেখানে যেখানে গিয়েছিলাম সেগুলো দেখিয়েছিলাম। যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু তারই পরবর্তী অংশ আজ আপনারা দেখতে পাবেন। সাথে থাকুন। আজ যেখানে যাব সেই মন্দিরগুলি সম্পর্কে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটুকু জানা সম্ভব হয়েছে সেই সবটা কিন্তু তুলে ধরব আপনাদের সাথেও। দেখুন, গতকাল আমরা যে গিয়েছিলাম ধৌলি পর্বতের ওপরে শান্তি স্তূপ দেখতে এবং সেখানে আরও যা যা কিছু দেখেছিলাম দর্শনীয় জিনিস, সবটাই কিন্তু তুলে ধরেছিলাম আপনাদের সাথে। আশা করছি আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা সেখানে সবটুকু দেখে আবারও বেরিয়ে পড়েছি। ভিডিওর মাধ্যমে অনেক স্থানে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তবে আরও অনেক কিছু আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা একেবারেই সম্ভব হয়ে ওঠেনি। অনেক মন্দিরে পুরীর ক্ষেত্রে এবং ওড়িশার বিভিন্ন মন্দিরের ক্ষেত্রেই কিন্তু ফোন, ক্যামেরা এগুলো অ্যালাউ নয়। যে সমস্ত জায়গায় ক্যামেরা, ফোন এগুলো নিয়ে প্রবেশ করার অধিকার নেই, সেই সমস্ত জায়গায় কিন্তু মন্দিরের থেকে দূরবর্তী স্থানে ফোন, জুতো, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী জমা রাখতে হয়। যার কারণে কোনোভাবেই সেসব জায়গার ছবি বা ভিডিও শেয়ার করা আপনাদের সঙ্গে সম্ভব হয়ে ওঠেনি। তবে যেগুলো বাইরে থেকে দেখানো সম্ভব আমি কিন্তু সবটাই তুলে ধরব আপনাদের সামনে। আজও কিন্তু এমন কিছু জায়গায় যাব সে বিষয়ে অনেকের অনেক কিছু জানবার আছে, আর আমারও আরও অনেক কিছুই জানবার ছিল। যেটুকু জানতে পেরেছি সেটুকু চলুন আপনাদেরকেও জানিয়ে দিই। এই মুহূর্তেই আমরা কিন্তু আরও একটা জায়গায় পৌঁছাতে চলেছি। দেখুন, আশেপাশে কিন্তু অনেক যানবাহনই দাঁড়িয়ে রয়েছে, আর মন্দিরের যে চত্বরটা দূর থেকে কিন্তু দেখাও যাচ্ছে। আমরা এই মুহূর্তে বাস থেকে নেমে পড়েছি আর এগিয়ে যাব। এখানেই কিন্তু রয়েছে লিঙ্গরাজ মন্দির। সেখানে দেখার মতো আরো অনেক কিছু রয়েছে। রয়েছে সহস্রলিঙ্গ ট্যাঙ্ক। আজ যেহেতু ফেরার সময় হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ একই স্থানে অপেক্ষা করাও যাবে না, সেই কারণে আমি যতটুকু তথ্য জানতে পেরেছি সেই ততটুকু বিষয় আপনাদের সঙ্গে চলুন আলোচনা করি। আগেই তো বললাম যে এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি লিঙ্গরাজ মন্দিরে। যদিও মন্দিরের কোনো চিত্র এখনো অবধি আপনাদের সামনে প্রকাশ করতে পারিনি, তবে এই মন্দির সম্পর্কে যেটুকু জানতে পেরেছি চলুন আপনারাও সেটা জেনে নিন। এই যে লিঙ্গরাজ মন্দির, মন্দিরে ঢোকার আগেই কিন্তু সহস্রলিঙ্গ ট্যাঙ্ক দেখতে পাওয়া যায়। এটাকে কিন্তু দেবী পদহারা কুণ্ড বলা হয়ে থাকে। এটা 11শো শতাব্দীতে সোমবংশীয় রাজা জাতিকেশরী তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন। এর যে চারপাশের দেওয়াল রয়েছে এখানে কিন্তু 100টারও বেশি ছোট্ট ছোট্ট মন্দির ছিল, যার প্রত্যেকটাতেই কিন্তু ছিল শিবলিঙ্গ স্থাপন করা। সেই কারণেই কিন্তু বলা হয় সহস্রলিঙ্গ মন্দির বা সহস্রলিঙ্গ ট্যাঙ্ক। আর এই এক একটি লিঙ্গে খোদাই করা হাজার হাজার ছোট্ট লিঙ্গ ছিল। বর্তমানে কিন্তু এএসআই দ্বারা এটি সংরক্ষিত করা হয়েছে। এই মন্দির চত্বরে প্রবেশ করার পর আরও একটা দুঃখজনক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। অন্যান্য অনেক মন্দিরে আমি আগেই জানিয়েছি যে অনেক জায়গাতেই কিন্তু আমরা গেছি, এমন অনেক জায়গাতে সেখানে কিন্তু ফোন নিয়ে প্রবেশের অধিকার নেই। এখানেও ঠিক তাই বাইরে থেকে যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে জানাবো আপনাদের এই মন্দিরটি সম্পর্কে। এটি ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির। এটি অনেক প্রাচীন।
আর এই যে লিঙ্গরাজ মন্দির, লিঙ্গরাজ বলতে কিন্তু বোঝায় ভগবান শিবকে, যিনি হরিহর নামে বিষ্ণু এবং শিবের মিলিত একটা রূপ। এই যে মন্দিরটা রয়েছে এটা কিন্তু রয়েছে কলিঙ্গ স্থাপত্য শৈলীর একটা উদাহরণ। এর মাঝখানের যে মিনার রয়েছে এটার উচ্চতা কিন্তু রয়েছে প্রায় 180 ফুট বা 55 মিটার, অনেকটা উঁচু। আর বিভিন্ন নকশা করা রয়েছে, যেটা আমি কিন্তু তুলে ধরতে পারিনি, অত দূর থেকে কিন্তু ক্যামেরার মাধ্যমে বোঝানো একেবারে অসম্ভব। এখানে মনে করা হয় যে সোমবংশীয় রাজত্বকালে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। আর এটি ভুবনেশ্বরে সবচাইতে বড় মন্দির। আর এখানে কিন্তু মহাশিবরাত্রির উৎসব খুব বড় করে অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে লিঙ্গরাজ মন্দির, এই লিঙ্গরাজ মন্দিরের যে শিবলিঙ্গটি এটি কিন্তু স্বয়ংভূ, অর্থাৎ স্বয়ং আবির্ভূত হয়েছেন। এই মন্দিরটি একটা বিশাল প্রাচীর দিয়ে কিন্তু ঘেরাও রয়েছে এবং এই মন্দির চত্বরের ভেতরে মোট 150টি মন্দির রয়েছে। আরও একটা বিষয় জানাই, এই মন্দিরে কিন্তু অহিন্দুদের প্রবেশাধিকার নেই, তবে বাইরে একটি মঞ্চ রয়েছে, সেখান থেকে কিন্তু দেখা যেতে পারে মন্দিরের ভেতরকার অংশ। তবে ভেতরে যেহেতু প্রবেশ করাতে পারছি না, ক্যামেরাটা নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে মুখেই বলে দিচ্ছি, ভেতরের অংশটা আপনারা যারাই পুরীতে আসবেন অবশ্যই কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরও দর্শন করবেন। ভেতরের কারুকার্যটাও রয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। আর প্রথমেই যে সহস্রকুণ্ডের কথা বলছিলাম, যেখানে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, আমি তুলে ধরার চেষ্টা করছি ছবির মাধ্যমে আপনাদের সামনে। দেখুন, যদিও সিঁড়ি বেয়ে আমরা নিচে নামিনি, আমি ওপর থেকেই দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা কিন্তু ছোট বড় বিভিন্ন আকারের মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন আশা করি। আমি তো যতটুকু জানি জানালাম, এছাড়াও জানেন তো বেশ কয়েকটা মন্দির সেখানে কিন্তু আমরা গিয়েছি, অথচ কোনো ছবি বা ভিডিও নিজেদের জন্য কালেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি। সেগুলো সম্পর্কে যেটুকু জানতে পেরেছি চলুন জানাই আপনাদের। এখানে ওড়িশার পুরী ভুবনেশ্বর হাইওয়েতে সাক্ষীগোপাল গ্রামে কিন্তু পুরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সেটা, এখানে কিন্তু আরও একটি সুন্দর মন্দির রয়েছে, যেটি রয়েছে সাক্ষীগোপাল মন্দির। মনে করা হয় যারা পুরীতে আসেন এই সাক্ষীগোপাল মন্দির দর্শন না করলে পুরী যাত্রায় সফল হয় না। পুরীর এই তীর্থযাত্রা সম্পূর্ণ করার জন্য প্রত্যেককেই কিন্তু সাক্ষীগোপাল মন্দিরে একবার আসতেই হয়। যারা কার্তিক মাসের শুক্ল নবমীতে এখানে আসেন তারা কিন্তু শ্রী রাধিকার পদ দর্শন করতে পারেন। সেই সময় কিন্তু খুব বড় করে উৎসব হয়। তবে উৎসব ছাড়াও যেহেতু এই সব জায়গায় ভিড় থাকে সারা বছরই, তাই কার্তিক মাসে কিন্তু খুব বেশি ভিড়ের আশঙ্কা করা যেতে পারে। পুরী এবং ভুবনেশ্বরে যে সমস্ত মন্দিরগুলি রয়েছে তার সম্বন্ধে কিন্তু জানার কোনো শেষ নেই, এত কিছু জানবার বিষয় রয়েছে এখানে। তবে আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি যতটুকু জানতে পেরেছি চেষ্টা করছি তার সবটুকু তুলে ধরতে আপনাদের সামনেও। ভিডিওর মাধ্যমে তুলে ধরা যে শুধুমাত্র আপনাদের সামনে তাই কিন্তু নয়, আসলে এই যে আমরা চলে যাচ্ছি শুধুমাত্র স্মৃতির মাধ্যমে খুব বেশি দিন একইভাবে কিন্তু ছবিটাকে ধরে রাখা সম্ভব নয়। সাথে যদি ছবি বা ভিডিও থাকে পরবর্তী সময় অবশ্যই আমরা আরও একবার ঝালিয়ে নিতে পারি। তাই কথাগুলো রেখে দিচ্ছি নিজের জন্য, সাথে আপনাদের জন্য। যতটুকু আমি জানতে পেরেছি ঠিক ততটুকু। এখানে কিন্তু আরও একটা ভীষণ সুন্দর মন্দির রয়েছে, যেটা বলদেবজিউ মন্দির। এই বলদেবজিউ মন্দির সম্পর্কে যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু চলুন আপনাদের সাথেও শেয়ার করা যাক। এই বলদেবজিউ মন্দির ওড়িশার কেন্দ্রপাড়ায় অবস্থিত।
এটি কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি মন্দির। আর এই মন্দিরটি তুলসী ক্ষেত্র বা গুপ্ত ক্ষেত্র নামেও পরিচিত। এই বলদেবজিউ মন্দিরের প্রধান দেবতাই কিন্তু ভগবান বলরাম, যিনি ছিলেন শ্রীকৃষ্ণের বড় ভাই বা দাদা। মূল যে মন্দির, সেই রত্ন সিংহাসনে কিন্তু উপবিষ্ট রয়েছেন স্বয়ং ভগবান বলরাম এবং তার সঙ্গে ভাই জগন্নাথ এবং বোন সুভদ্রাও। এছাড়া এখানে কিন্তু পুজো করা হয় দেবী রূপে তুলসী মাতাকে। এই যে মন্দিরটি অর্থাৎ বলদেবজিউ মন্দির, এর কিন্তু উচ্চতা রয়েছে প্রায় ৭৫ ফুট। আসলে পুরীতে এলে এত রকমের মন্দির রয়েছে, এত সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে, তার সাথে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন কাহিনী, যেগুলো শুনতে জানতে আশা করি আমার মতো সকলেরই ভালো লাগে। তাই যতটুকু জানতে পেরেছি আমি চেষ্টা করছি আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিতে। আমার মতো করে যারা যারা জানতে আগ্রহী পুরীর মন্দিরগুলো সম্পর্কে, তাদের যাতে ভালো লাগে। বলদেবজিউ এই যে মন্দির, এখানে কিন্তু রথযাত্রার উৎসব হয়ে থাকে খুবই আড়ম্বরের সঙ্গে। এখানে এলে রথযাত্রা দেখতে আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর পুরীর রথ সম্পর্কে আপনারা অনেকেই অনেক তথ্য এমনিতেই জানেন। তো দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে এগিয়ে এসেছি আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ এগিয়ে চলেছি অনেকটা পথ পেরিয়ে আমাদের বাড়িরই পথে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব যে যার বাড়ি। আবারও ব্যস্ত হয়ে পড়ব নিজের নিজের কাজে। এই কটা দিন নিমেষের মধ্যে কেটে গেছে, তবে স্মৃতি নিয়ে যাচ্ছি অসংখ্য। এত সুন্দর সুন্দর মন্দির চোখের সামনে দেখে অনেক কিছুই মনে পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এই মন্দিরগুলো সম্পর্কে জানতে কিন্তু ইচ্ছা হয় অনেক বেশি। বহু অপেক্ষার পর তারপর কিন্তু আমাদের পুরী যাত্রা সম্ভব হয়েছে। জানি না আগামী দিনগুলোতে আর কখনো এই জীবন দশায় আর যাওয়া সম্ভব কিনা, তবে ইচ্ছা রইল অবশ্যই। কারণ এই দিনগুলো খুব ভালো কেটেছে, এত কিছু দেখবার সুযোগ পেয়েছি, সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। দেখুন, কথা বলতে বলতে রাত পেরিয়ে আবারও দেখা গেছে নতুন একটা সকাল। আর এই সকালেই আর কিছুক্ষণের মধ্যেই ফেরার পালা আমাদের। বাড়ি ফিরে কিছুটা বিশ্রাম, আর তারপরেই মত্ত হয়ে যেতে হবে নিজেদের নিত্য নৈমিত্তিক কর্মে। নিজেদের কাজের ব্যস্ততা, সংসারের ব্যস্ততায় শুধুমাত্র এই যে স্মৃতিগুলো, যেগুলো ক্যামেরা বন্দি রয়েছে মুঠো ফোনে, সেগুলোই কিন্তু থেকে যাবে। তাই আপনাদের শেয়ার করার পাশাপাশি নিজের কাছেও রেখে দেব এই আনন্দের মুহূর্তগুলোকে বন্দি করে। আপনারা যারা দেখছেন ভিডিওর মাধ্যমে, আশা করছি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই কিন্তু সেটা জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই যারা নতুন, আমি প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই নতুন বন্ধুটির। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানেও থাকবেন। আর আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটাই চলেও এসেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ছেড়ে আসার দুঃখ যেমন রয়েছে, তেমনি বাড়ি যেহেতু চলে এসেছি প্রায়, তাই আনন্দও হচ্ছে বেশ। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কিছু না কিছু আমাদের শিখিয়ে যায়। আজও তার কিছুটা সঞ্চয় করে নিয়ে ফিরছি বাড়ি। জানি না কতটা বাস্তব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তবে চেষ্টা করব সমুদ্রের থেকে যে শিক্ষা নিয়ে এসেছি
সেটুকুকে ব্যবহার করার। যাই হোক, পথ এগিয়ে চলেছে আর একটু পরেই কিন্তু আমরা নেমে পড়ব আর পৌঁছে যাব বাড়ি। যেহেতু বেশ কয়েকটা দিন বাড়ির বাইরে ছিলাম, আনন্দও হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, শুধুমাত্র যে বাড়িতে আমাদের প্রিয় মানুষগুলোকে রেখে এসেছি কয়েকজন, তাই নয়, রেখে এসেছি আমাদের প্রিয় পোষ্যগুলোকেও। অনেকগুলো দিন পরে ওদের কাছেও যাব, তাই আনন্দও হচ্ছে খুব। পুরী যাবার সময় যেই পথের সৌন্দর্য, এই সবুজের মাদকতা মন কেড়ে নিয়েছিল, সেই সবুজের মাদকতার মাঝের থেকেই কিন্তু আবার ফিরতে হচ্ছে আমাদের চেনা পরিচিত জায়গায়। আর নিজের বাড়ি, নিজের আশ্রয়স্থল, সেটা তো বরাবরই সবার কাছে ভীষণ প্রিয়। দেখুন, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন কতটা ক্লান্ত হয়ে পড়েছি আমি, কারণ বাসে আমার খুব একটা ঘুমও হয় না। এবার কিন্তু নেমে যাব আর তারপর ফিরব বাড়িতে। আপনাদের সাথেও আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে কিন্তু অবশ্যই সাথে থাকবেন আমার। আর যা কিছু জানবার বা বলবার আছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও, তবে অবশ্যই লাইক করবেন, কারণ একটা লাইক, একটা কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও তৈরিতে অনেকটা আগ্রহ যোগায় আমাদের। বাস ঠিক যেখান থেকে ছেড়েছিল, আজও কিন্তু আমরা ঠিক সেখানেই নামবো, আর তারপরেই আশেপাশে যা পাই তাই ধরে পৌঁছে যাব বাড়ি। দেখা যাক টোটো বা অন্য কোনো যানবাহন কি পাওয়া যায়। দেখুন, আমরা একে একে কিন্তু সবাই নেমে পড়ছি। আর এই সময়টা কিন্তু বেশ মন খারাপের, কারণ এরপর আবার কবে কার সাথে দেখা হবে আদৌ জানি না। পাড়াতে থাকলেও সব সময় সকলের সাথে তো দেখা হয় না, তাই একটু মন খারাপ তো লাগছেই। তো আজকের মতো আমি কিন্তু আপনাদের কাছ থেকেও বিদায় নেব, আর দেখা হবে আপনাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।